নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন যে 52তম G7 সামিটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারতবর্ষের তরফে পিএম মোদি ফ্রান্সে পৌঁছে গেছেন এবং সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পিএম মোদির সেলফি, সেটাও খুব ভাইরাল হয়েছে। ইমানুয়েল ম্যাক্রো নিজের প্রোফাইল থেকে নিজের যে এক্স হ্যান্ডেল সেইখানে পিএম মোদির সঙ্গে কিছুটা টাইম তারা একসঙ্গে হাঁটছেন, কথা বলছেন, পিএম মোদি এন্ট্রি নিচ্ছে, ধুরন্ধর সিনেমার মিউজিক ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে ওটাকে পোস্ট করেছেন। তো ওই লেভেলের একজন মানুষ, তিনি যে সিনেমা দেখছেন, মজা করছেন, খেয়ে দিয়ে কাজ নেই, এরকম তো নয়। তো প্রত্যেকটা জিনিস জিওপলিটিক্যাল সিগন্যালিং এক একটা। খেয়াল করে দেখুন, ধুরন্ধর যে সিনেমা ভারতবর্ষে ব্লকবাস্টার, ধুরন্ধর যে সিনেমায় ইন্ডিয়ান স্পাই পাকিস্তানে ঢুকে পাকিস্তানের টেরোরিস্ট নেটওয়ার্ককে বাস্ট করছে, সেই ঘটনা দেখানো হচ্ছে। পিএম মোদির যখন ফ্রান্সে যাচ্ছে তখন সেই গানের মিউজিক চালিয়ে ইমানুয়েল ম্যাক্রন নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করছে। তার মানে ভারতকে ফ্রান্স কিভাবে ট্রিট করছে, কিভাবে গুরুত্ব দিচ্ছে এবং ইন্ডিয়া ফ্রান্স রিলেশন ভবিষ্যতে কোন দিকে এগোতে চলেছে তার একটা গোটা সিগন্যালিং এটা। ওকে, এইবার আপনি দেখুন সমস্ত নিউজ মিডিয়া এটাকে কভার করেছে। G7 বৈঠক হতে চলেছে। এবার এই G7 বৈঠকে আমি ফ্রান্সের ব্যাপারেও আসব, আমি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ব্যাপারেও আসব। তার আগে G7 ব্যাপারটা আমাদের একটু বুঝে নিতে হবে, কারণ G7 থেকে না এর আগেও বহু পরীক্ষায় প্রশ্ন এসছে এবং ভবিষ্যতেও অনেক পরীক্ষায় প্রশ্ন আসবে। এবারের WBCS আমরা দেখেছি, আমাদের স্কিল বাংলা থেকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আর ইন্টারনাল সিকিউরিটি থেকে 10টা কোশ্চেন সেম টু সেম টপিক মিলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিসলেনিয়াস এবং ইউপিএসসি দুটো পরীক্ষাতেই যথেষ্ট টপিক এবং প্রশ্ন হুবহু মিলিয়ে দেব, ঠিক আছে? তো G7টা সেরকমই একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন, G7, জি মানে গ্রুপ অফ 7, G7 এর ফুল ফর্ম, 7টা দেশের একটা গ্রুপ এটা। এবার কোন 7টা দেশ? মেম্বার কান্ট্রিগুলোকে আমাদের বুঝে রাখতে হবে: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, আমেরিকা, ইউকে এবং জাপান। আচ্ছা, কেন এই 7টা দেশই গ্রুপ তৈরি করলো? কারণ 1970-এর দশকে যখন এই গ্রুপটা তৈরি করা হয়েছিল, সেই সময়কার পৃথিবীর টপ 7 ইকোনমি, মেন যে টপ 7টা দেশ, তারা একসঙ্গে এসে এই গ্রুপটা তৈরি করেছিল। আচ্ছা, এই গ্রুপের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সমস্ত আলাপ আলোচনায় কিন্তু থাকে, কিন্তু তাদেরকে কোনো কান্ট্রি হিসেবে ধরা হয় না। ওভারঅল ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, একটা মেম্বার হিসেবে এই আলোচনার মধ্যে থাকে। আচ্ছা, এবার আমরা একটু টাইম লাইনটা বুঝে নেবো, কোন সময়ে তৈরি হয়েছিল, তারপর কি হলো। কেন বুঝে নেবো? কারণ এই যে G7, এর মধ্যে তো ভারতের নাম নেই। তাহলে ভারত কেন গেল? পিএম মোদি কি নিমন্ত্রণ ছাড়াই বিয়ে বাড়িতে খেতে চলে গেছে? না। 1973 সাল যখন প্রথম তৈরি হচ্ছিল, তখন এটাকে বলা হয় দ্য লাইব্রেরি গ্রুপ। 4টে দেশ ছিল: আমেরিকা, ইউকে, ওয়েস্ট জার্মানি এবং ফ্রান্স। তো ফ্রান্স সেই প্রথম থেকে রয়েছে, ঠিক আছে? এরপর 1975, 2 বছর পর G6 হলো, দুটো কান্ট্রি এখানে জয়েন করলো। কোন দুটো কান্ট্রি? ইটালি আর জাপান। ঠিক পরের বছর 1976, যখন এই গ্রুপটা বেশ শক্তিশালী হয়ে উঠছে, ইম্পর্টেন্ট হয়ে উঠছে, G7 হয়ে গেল, কানাডা জয়েন করলো। আর তার থেকে বহু বছর পর, প্রায় 22 বছর পর, 1998-তে, ততক্ষণে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়া এর মধ্যে যুক্ত হলো এবং এটা হয়ে গেল G8। কারণ রাশিয়াও অন্যতম ইকোনমিক পাওয়ার বা ওভারঅল একটা পাওয়ার গোটা পৃথিবীতে 1998 নাগাদ। এরপর ডিরেক্ট 2014-তে রাশিয়াকে বের করে দেওয়া হলো এই গ্রুপ থেকে, যখন রাশিয়া ক্রাইমিয়া দখল করে নিল। ক্রাইমিয়া ইউক্রেনেরই আরেকটা অংশ, যেটাকে রাশিয়া দখল করে নিয়েছে 2014-তেই, ঠিক আছে? তো G8 থেকে একজন বিয়োগ হয়ে গেল, 2014 থেকে এটাকে আবার G7 বলা হয়।
এবার এই G7 এর আলোচনায় আজকের পৃথিবীর ধরন অনুযায়ী ভারতবর্ষকে ইনভাইট করা হয়েছে, কারণ আজকের পৃথিবীর যে পাওয়ার স্ট্রাকচার সেখানে প্রথম 7 মধ্যে অবশ্যই ইন্ডিয়া আসে। কিন্তু ঐতিহাসিকভাবে ইন্ডিয়া এর মধ্যে ছিল না, ইন্ডিয়া আস্তে আস্তে অ্যাচিভ করছে, ঠিক আছে। তো নাম ওদের G7ই রাখা হয়েছে, বাট ইন্ডিয়াকে এখানে স্পেশাল কান্ট্রি হিসেবে ইনভাইট করা হয়েছে। এবার ভারতবর্ষ তরফ থেকে পিএম মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাইল্যাটারাল টক একটা আগেই হয়ে গেছে, অলরেডি মিটিং ডান ম্যাক্রো এবং পিএম মোদির। দেখুন, আপনারা যারা জিওপলিটিক্স ফলো করেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভারতের কাছে না ফ্রান্স হয়ে উঠছে নতুন রাশিয়া। ভারতের কাছে রাশিয়ার যে জায়গা সেটা গ্র্যাজুয়ালি ফ্রান্স নিতে শুরু করেছে। কেন আমি বলছি এই কথা, আমি আপনাকে তথ্য সহ দেখাবো। তথ্যগুলো স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো মানুষের জন্যই যে কোনো জিনিস আবেগ দিয়ে না বুঝে তথ্য এবং যুক্তি দিয়ে বোঝাটা খুব জরুরি। এবং এরপর কেন রাশিয়া থেকে ভারত একটু একটু করে ক্যালকুলেটিভ স্টেপ নিয়ে সরে আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আগে এটা দেখে নিই, তারপর আমরা চলে আসছি ডোনাল্ড ট্রাম্প এবং পিএম মোদির মিটিংয়ে। যে মিটিংটা এই G7 সামিটেই হবে। G7 সামিটে যেমন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে পিএম মোদির মিটিং হয়েছে, সেরকমই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গেও পিএম মোদির একটা মিটিং হওয়ার কথা শিডিউল রয়েছে। দেখুন, আমি যদি লং টার্মে দেখি, ভারত কোন দেশের সঙ্গে লং টার্ম স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করছে? ফ্রান্স। এবং লং টার্ম মানে অনেকটা লং টার্ম। হরাইজন 2047 এগ্রিমেন্ট ভারত করেছে ফ্রান্সের সঙ্গে, কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে। ইনোভেশন রোডম্যাপ 2030 ভারত করে নিল ফ্রান্সের সঙ্গে। ইয়ার অফ ইনোভেশন 2026, সুপার কম্পিউটিং আর কোয়ান্টাম টেক বিশেষ করে এই দুটো ব্যাপারে ফ্রান্সের সঙ্গে ভারত পার্টনারশিপ করে নিল। ইনোভেশন রোডম্যাপে কি বলা হয়েছে? বলা হয়েছে কো ডেভেলপ ক্রিটিক্যাল আর এমার্জিং টেকনোলজির। ফ্রান্সের টেকনোলজি ভারতের চাই এবং ভারত এবারে আর ছোট ভাই হয়ে থাকতে রাজি নয়। এতদিন কি হতো? ঐতিহাসিকভাবে রাশিয়া ছিল বড় দাদা, রাশিয়া সব তৈরি করত, ভারতকে দিত, ভারত ওটা কিনে নিয়ে ইউজ করত। এবার ভারত অনেকটা ম্যাচিওর্ড হয়েছে, ফ্রান্সকে বলছে আমরা দুই বন্ধু, বড় বা ছোট কেউ থাকবে না, টেকনোলজি দাও, আমরা একসঙ্গে ডেভেলপ করব, কো ডেভেলপ। ভারত নেক্সট স্টেজে পৌঁছাচ্ছে। এবং এই যে ফ্রান্সের টেকনোলজি না, ইউরোপিয়ান টেকনোলজি, অনেক আপডেটেড টেকনোলজি, এটা ভারতের দরকার। সেই জন্য ভারতবর্ষ লাস্ট কয়েক বছর ধরে স্পেসিফিক্যালি গোটা পৃথিবীর মধ্যে বেছে নিয়েছে ফ্রান্সকে। এই দেশটার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে নেক্সট কিছু বছর, কারণ জিওপলিটিক্সে একা এগোনো যায় না, সাপোর্ট লাগে আপনার। এবং সেই সাপোর্ট আপনাকে চুজ করতে হয় বিচক্ষণতার সঙ্গে। বন্ধু কেউ নেই, জাস্ট সাপোর্ট। আপনি ডিফেন্স পারচেজ দেখুন ইন্ডিয়ার। আগে ইন্ডিয়া যা কিনতো রাশিয়ার থেকে কিনতো, এবার দেখুন 36টা ফাইটার, রাফাল ফাইটার জেট অলরেডি ইন্ডিয়া কিনে নিয়েছে, আরো কিনছে। সাবমেরিন ফ্রান্স থেকে আসছে, শুধু ওখান থেকে আমরা কিনছি না, হেলিকপ্টার ফ্রান্সের সঙ্গে ইন্ডিয়া যৌথভাবে প্রডিউস করছে মেক ইন ইন্ডিয়াতে। দেখুন H-125 হেলিকপ্টার, এটা টাটা অ্যাডভান্স সিস্টেম আর এয়ারবাস এর সঙ্গে কর্ণাটকে আমরা এর অ্যাসেম্বলি লাইন তৈরি করছি ভারতবর্ষে, মেক ইন ইন্ডিয়া। ফ্রান্স আমাদের ওই অপরচুনিটি দিচ্ছে যে টেকনোলজি আমরা দেবো, এক্সপার্টাইজ আমরা দেবো, টাকা আমরা দেবো। ইন্ডিয়া বলছে স্কিল্ড ম্যানফোর্স আমরা দেবো, আমরা টোটাল ল অ্যান্ড অর্ডার সম্বলিত ঠিকঠাক ইকোসিস্টেম দেব, জায়গা আমরা দেব। চলে আসুন নেক্সট দেখুন, কো প্রোডাকশন, যেটা বারবার বলছি, আমাদের সঙ্গে ফ্রান্সের কেবলমাত্র এই আলোচনা চলছে না যে আমরা ফ্রান্সকে কেবল ওয়ার্কফোর্স দিয়ে দেবো। ইয়েস, ম্যান পাওয়ার, ওয়ার্কফোর্স আমরা দেব, বাট তার সঙ্গে ওই ডিজাইন আর টেকনোলজিও আমাদের চাই, ওটাও আমাদের শেখাতে হবে। আমরা কো ডিজাইনিং এর দিকে চলে যাচ্ছি। কোর যে অংশ, ডিজাইনিং, প্ল্যানিং,
সেটাও ভারতের টেকনোলজিস্টদের, টেকনিশিয়ানদের, ইঞ্জিনিয়ারদের, সায়েন্টিস্টদের ফ্রান্সকে শেয়ার করতে হবে। ওকে, নেক্সট নেক্সট দেখুন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আর এআই। ফ্রান্স ভারতবর্ষের ইউপিআই নিয়ে নিয়েছে। ইউপিআই এর এমন সিস্টেম যেটা ইউরোপের মতো দেশ ফ্রান্স তারাও গ্রহণ করছে। এবং ফ্রান্স এমন একটা দেশ না যে ফ্রান্স যদি কোনো কিছু ডিসিশন নেয় গোটা ইউরোপে তার প্রভাব পড়ে। কারণ ইংল্যান্ড এবং ফ্রান্স দুটো দেশ হচ্ছে ইউরোপের একদম মেন পাওয়ার সেন্টার। এবার এর মধ্যে ইংল্যান্ড প্রচন্ডভাবে আমেরিকার দিকে ঝুঁকে থাকে, ফ্রান্স আমেরিকার চোখে চোখ রেখে কথাও বলে দরকারে। মনে রাখতে হবে ফ্রান্স কিন্তু সেনা পাঠিয়েছিল আমেরিকার এগেনস্টে, যত কম সংখ্যক সেনাই হোক প্রতীকী হলেও পাঠিয়েছিল গ্রিনল্যান্ডের সময়। ফ্রান্স নতুন করে একটা উজ্জীবনের স্বপ্ন দেখছে। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে লড়াইতে ফ্রান্স তো একটু পিছনে পড়ে গেছিল। ইংল্যান্ড ছিল 1-এ, ফ্রান্স ছিল 2-এ, আমেরিকা ছিল 3-এ। স্যাট করে কোত্থেকে কি হয়ে গেল, আমেরিকা চলে গেছিল 1-এ, ইংল্যান্ড 2-এ, ফ্রান্স 3-এ। আস্তে আস্তে না ইংল্যান্ড 3-এ চলে এসছে। আমি যদি আমেরিকা ইউরোপের মধ্যে ধরি, ফ্রান্স ওই ইউরোপের লিডারের জায়গাটায় আবার নিজেকে বসাচ্ছে এবং আমেরিকার সঙ্গে টক্কর দিতে চাইছে। আপনি দেখুন ইউপিআই, এটা প্যারিস আর নাইসের এয়ারপোর্টে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এআই ওয়ার্কিং গ্রুপ, একসঙ্গে এথিক্যাল এআই ইকোসিস্টেম তৈরি করছি আমরা। এআই হেলথ কেয়ার সেন্টার, এআই ইম্প্যাক্ট সামিট, এইগুলো ফ্রান্স এবং ইন্ডিয়া ক্রস বর্ডার একসঙ্গে কাজ করছে। শুধু ডিফেন্সে নয়, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারেও। এর সঙ্গে দেখুন ইকোনমিক অ্যান্ড সাপ্লাই চেন সিকিউরিটি, ট্রেড টার্গেট, আমরা $32 বিলিয়ন ট্রেড টার্গেট নিয়ে নিয়েছি। ইকোনমিক সিকিউরিটি ডায়ালগের মধ্যে আমাদের যে সাপ্লাই চেন আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য বাইল্যাটারাল ফোরাম আমরা তৈরি করেছি। ক্রিটিক্যাল মিনারেল পার্টনারশিপ, যেটা কতটা ইম্পর্টেন্ট বিভিন্ন সেমিকন্ডাক্টর ইত্যাদি তৈরি করতে আপনারা সকলেই জানেন, এবং সেটার জন্য ফ্রান্সের সঙ্গে আমাদের প্ল্যান পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, স্পেস, তৃষ্ণা স্যাটেলাইট মিশন, ফ্রান্স এবং ইন্ডিয়া একসঙ্গে কাজ করছে। নিউক্লিয়ার, জৈতাপুর নিউক্লিয়ার পার্ক, সেখানে আমরা একসঙ্গে কাজ করছি। মেরিটাইম কোঅপারেশন, ইন্ডো প্যাসিফিক জয়েন্ট প্যাট্রোলিং, একসঙ্গে ইন্ডো প্যাসিফিক এরিয়াতে ফ্রান্স এবং ভারত প্যাট্রোল করে। ফ্রান্সের এখানে একটা না মানে স্বার্থ আছে। রিইউনিয়ন আইল্যান্ড বলে একটা ছোট্ট বদ্বীপ ফ্রান্সের অধিকারে এখনো আছে এই জায়গায়, ইন্ডো প্যাসিফিক রিজিয়নে। তো সেইটার সিকিউরিটির জন্য ভারতবর্ষকে ফ্রান্সেরও দরকার, দুতরফেই দরকারটা থাকতে হয় না। এবার আমরা যেটা বলছিলাম যে কেন কেন এত কিছু অ্যাডভান্সমেন্ট লাস্ট কয়েক বছরে ফ্রান্সের সঙ্গে হু হু করে হয়ে গেল। নাম্বার 1, ফ্রান্স না ঐতিহাসিকভাবে ভারতকে সাপোর্ট করে গেছে। সেই যখন 1998-তে পোখরান 2-এর নিউক্লিয়ার টেস্ট হলো, সেই সময় সারা পশ্চিমী বিশ্ব ভারতবর্ষের ওপর যখন স্যাংশন লাগিয়েছিল, ফ্রান্স কিন্তু তখন স্যাংশন লাগায়নি। সেকেন্ড, ফ্রান্সের একটা খুব ভালো স্বভাব আছে, ফ্রান্স ইন্ডিয়ার ইন্টারনাল ব্যাপারে কখনো নাক গলায় না, কমেন্ট করে না। যেটা আমেরিকা সবসময় নাক গলায় কমেন্ট করে, কাশ্মীর নিয়ে কিছু বলে দিয়ে আসি, ফ্রান্স কখনো করে না। ভারতের ব্যাপারে ভারতকে সম্মান করে, তোমার ব্যাপার তুমি সামলাও। থার্ড, ফ্রান্স সুপার পাওয়ারের অল্টারনেটিভ পাওয়ার। আমেরিকা আর রাশিয়া সুপার পাওয়ার, আমরা রাশিয়ার দিকে অ্যালায়েন্ড ছিলাম। কোন দিন কখন রাশিয়ার ওপর সারা পৃথিবী সবাই একসঙ্গে এসে স্যাংশন লাগিয়ে দেবে আমরা জানি না। খেয়াল করে দেখুন, ইউক্রেন ওয়ারের সময় হলো তো স্যাংশন। আমরা তেল গ্যাস এখনো রাশিয়া থেকে কিনছি, ওই জন্য আমাদেরকে অনেকেই ভালো চোখে দেখছে না, তাই তো? কিন্তু আমাদের কিছু করার নেই। রাতারাতি আমরা কি করে রাশিয়ার ওপর থেকে বিজনেস সরাবো? আমাদের অল্টারনেটিভ রেডি করা নেই না। ভারত কিন্তু এটা কয়েক বছর আগে বুঝে গেছিল যে রাশিয়ার দিকে এইভাবে ঝুঁকে থাকলে গোটা পৃথিবী আমাদের এগেনস্টে চলে যাবে, রাশিয়ার ওপর স্যাংশন লাগাবে, আমরাও কেস খেয়ে যাব। তো আমাদের অল্টারনেটিভ রাস্তা তৈরি করে রাখতে হবে। ফ্রান্স হচ্ছে সেই রাস্তা, যার ওপর স্যাংশন লাগাবে না কেউ, যে স্যাংশন প্রুফ, এই যে স্যাংশন প্রুফ। নেক্সট আপনি দেখুন, ফ্রান্সের এই ভদ্রতা আছে যে ডিফারেন্সকে, মাল্টিপোলার ভিশনকে সম্মান করে। ফ্রান্স যে বলে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা রাশিয়ার বিরুদ্ধে,
ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, ভারত এই যুদ্ধে নিরপেক্ষ, ওকে কোনো ব্যাপার না, ওটা ভারতের স্ট্যান্ড পয়েন্ট, আমরা একে রেসপেক্ট জানাবো। এটা ফ্রান্স করে। বাকি দেশগুলো, হ্যাঁ ভারত কেন এটা করবে, ভারত যদি বন্ধু হয় তাহলে বন্ধুকে আমার সঙ্গে থাকতে হবে, ফ্রান্স এই বোকামো করে না। ফ্রান্সের ইন্টারন্যাশনাল পলিটিক্স প্রচন্ড ম্যাচিওর্ড। ডক্টর জয়শঙ্কর স্যার যে লেভেলে, যে থট প্রসেসে চলেন এবং ভারতবর্ষকে নেতৃত্ব দেন, ফ্রান্স ঠিক সেই থট প্রসেসে চলে যে আমি রাম, আমার সঙ্গে শ্যামের বন্ধুত্ব আছে, আমি রাম, আমার সঙ্গে যদুর বন্ধুত্ব আছে, যদু আর শ্যামের ঝামেলা, ওর মধ্যে আমি নাক গলাবো না, ওটা ওদের ব্যাপার। এটা ম্যাচিউরিটি। ওকে, এই ম্যাচুরিটি ফ্রান্সও দেখায়। নেক্সট নেক্সট যেটা যেটা বললাম, আনকন্ডিশনাল টেক ট্রান্সফার করছে ফ্রান্স, যেটা রাশিয়া করছে না। রাশিয়া বিক্রি করে আমাদের, আস্তে আস্তে কিছু যৌথ প্রোডাকশনে আসছে। ফ্রান্স প্রথম থেকেই আমাদের টেকনোলজি ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। নেক্সট নেক্সট যেটা আমি একটু আগেই বললাম, রিইউনিয়ন আইল্যান্ড আছে ফ্রান্সের, তো ইন্ডিয়াকে ওদের দরকার। এবং নেক্সট আমি যেটা বলবো সেটা না, ফ্রান্স চায় চীনের যে এক্সপ্যান্ডিং মেরিটাইম ফুটপ্রিন্ট, মানে আস্তে আস্তে চীনের নেভি যেভাবে বাড়ছে, এটাকে কাউন্টার করতে। রাশিয়া এটা চায় না। রাশিয়ার সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক, কিন্তু আমাদের তো চাপ আছে চীনকে নিয়ে। তো চীনের সঙ্গে ভালো সম্পর্ক নয় এরকম কারো আমাদের বন্ধু দরকার। আমেরিকাকে বন্ধু করতে চাই না ভাই, ও কারোর বন্ধু হলে তার জীবন শেষ হয়ে যাবে। আমেরিকা কারো শত্রু হলে তো খারাপ, বাট বন্ধু হলে আরো বেশি খারাপ। তো রাশিয়া আমাদের হেল্প করবে না চীনের এগেনস্টে গিয়ে, ফ্রান্স রয়েছে অপশন যে চীনের এগেনস্টে যাবে, এই জন্য ফ্রান্সকে দরকার। নেক্সট ইউএন, আমরা যে ইউএনএসসিতে পার্মানেন্ট সিট চাই, এটাতে প্রথম কে আমাদের সাপোর্ট দিয়েছিল জানেন? ভোট দিয়ে ফ্রান্স, রাশিয়ার থেকেও আগে। তো একে তো আমাদের চাই। কাউন্টার টেরোরিজম, ফ্রান্স সব সময় টেরোরিজমের এগেনস্টে কথা বলে, সব সময় ফ্রান্স র্যাডিকালাইজেশনের এগেনস্টে কথা বলে। ফ্রান্সে সেই মনে আছে প্রফেট মোহাম্মদের কার্টুন আঁকা নিয়ে সেই ছুরি টুরি চালিয়ে দিল, ফ্রান্স স্ট্রিক্ট ছিল, র্যাডিকালাইজেশনের কাছে মাথা নত করব না। ইসলামিক যে বর্বর সেগমেন্ট, সেই সেগমেন্টের অত্যাচারের কাছে মাথা নত করব না। ফ্রান্স সব সময় সভ্যতার পক্ষে, প্রগতির পক্ষে। রাশিয়া এখানে ভারতের সঙ্গে অ্যালাইন্ড হয় না। রাশিয়া প্রচুর জায়গায় প্রচুর টেরোরিস্ট অর্গানাইজেশনকে ইরানের মাধ্যমে টাকা ফান্ডিং করে আমেরিকার বিরুদ্ধে কাজ করার জন্য। হামাস হোক, হুথি হোক, হেজবোল্লাহ হোক, এরা মারাত্মক র্যাডিক্যাল অর্গানাইজেশন সব। ফ্রান্স এসবে থাকে না। তো ভারতবর্ষের যে কাউন্টার টেরোরিজম স্ট্যান্ড পয়েন্ট, সেটার সঙ্গে ফ্রান্সের স্ট্যান্ড পয়েন্ট ম্যাচ করে। এবার বোঝা গেল কেন ফ্রান্স, কেন ভারতবর্ষ লাস্ট কয়েক বছর ধরে মাথা খাটিয়ে গোটা পৃথিবীর মধ্যে থেকে বেঁচেছে ফ্রান্সকে। কেন ফ্রান্সও এটা বোঝে বলেই ভারতবর্ষের সব থেকে পপুলার এই মুহূর্তের একটা গানে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লিপিংস শেয়ার করছে। প্রত্যেকটা জিনিস অত্যন্ত মাপা, প্রত্যেকটা জিনিস প্রি প্ল্যান্ড, প্রত্যেকটা জিনিস জিওপলিটিক্যাল সিগন্যালিং। এবার এবার ভিডিওর সেকেন্ড পার্টে আমরা আসব, সেটা হচ্ছে এই G7 সামিটেই পিএম মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং শিডিউল রয়েছে। কেন এই মিটিং এত গুরুত্বপূর্ণ? নাম্বার ওয়ান, অপারেশন সিঁদুরের পর থেকে ডোনাল্ড ট্রাম্প পিএম মোদির সামনাসামনি কোনো মিটিং হয়নি। কেন মিটিং হয়নি? আমরা ইচ্ছে করে অ্যাভয়েড করতে চাইছিলাম, কারণ ডোনাল্ড ট্রাম্প এক কথা মিটিংয়ে হয়, অন্য কথা পোস্ট করে এবং গোটা পৃথিবীকে একটা কনফিউশনের মধ্যে ঠেলে দিতে চেষ্টা করে। এই জন্য অপারেশন সিঁদুরের পর ভারতবর্ষ চুপ ছিল ট্রাম্পের ব্যাপারে। যখন ভারতবর্ষের বিরোধীরা চেপে ধরে প্রধানমন্ত্রীকে এবং এনডিএকে, যে ট্রাম্প যে দাবি করছে উনি যুদ্ধ থামিয়েছেন ফোন করে, প্রধানমন্ত্রীকে জবাব দিতেই হবে, প্রধানমন্ত্রী তখন সংসদ ভবনে দাঁড়িয়ে পরিষ্কার বলেন যে ইয়েস, ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিল। ডোনাল্ড ট্রাম্পের ফোন আমাদের প্রধানমন্ত্রী ধরেনি, বলে দিয়েছিল মিলিটারি কাজে ব্যস্ত আছে। এবার ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তো সোশ্যাল মিডিয়া পোস্ট করে,
যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলা হয় তার অ্যাকাউন্টেবিলিটি আছে। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরিষ্কার বলছেন, যেটা অন রেকর্ড পার্লামেন্টে নোট হবে, যে ফোন ধরিনি আমি, ফোন করেছিল, গোটা পৃথিবীর কাছে ট্রাম্পের নাক কান কাটা যাওয়া, এই রকম তিক্ততা ভারত আমেরিকার চলে এসছে। বিশেষ করে ট্রাম্প এইসব ব্যাপারগুলোকে পার্সোনালি ইগোতে নিয়ে নেয়। থার্ড, এরপর পিএম মোদি যখন, আমার যতদূর ধারণা কানাডায় ছিলেন, সেই সময় ডোনাল্ড ট্রাম্প ওনাকে ফোন করে ডাকেন যে আপনি আমেরিকায় আসুন। পিএম মোদি বলে দেন টাইম নেই, অন্য কাজ আছে, শিডিউল, এখন আসতে পারছি না। আবারও ডোনাল্ড ট্রাম্পের নাক কান কাটা যায় সারা পৃথিবীর কাছে। একটা দেশ যারা কয়েক বছর আগে স্বাধীনতা পেল, যারা কয়েক বছর আগে চূড়ান্ত অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ছিল, তাদের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টকে বলছে টাইম নেই ভাই, পরে কথা হবে। এরপর যখন ট্যারিফ নিয়ে ঝামেলা শুরু হলো, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে কার্যত একটা কোল্ড ওয়ারে চলে গেছিল, যে করে হোক ভারতকে মাটিতে ফেলতেই হবে। পারেনি, আবার ইগো হার্ট হয়েছে। মনে আছে জিএসটি 2.0 করে ভারতবর্ষ নিজের ইকোনমিকে বাঁচিয়ে নিয়েছিল? এক একটা স্টেপ আমরা গোটা দেশবাসী এইভাবে পার করেছি, যেখানে আপনাদের প্রত্যেকের কম বেশি অবদান ছিল। এই অবস্থার মধ্যে যখন আমেরিকার আক্রমণে ভারতবর্ষের 3 জন সেলার মারা গেছেন, আমেরিকা সরি পর্যন্ত বলেনি, যখন আমেরিকা বেশ চাপে আছে ইরানের সঙ্গে এগ্রিমেন্ট নিয়ে, যখন আমেরিকার কারণে সারা পৃথিবীতে এনার্জি ক্রাইসিস হয়েছে, যখন ভারতের সঙ্গে আমেরিকার ফাইনাল ট্রেড ডিল এখনো পর্যন্ত হয়নি, যখন আমেরিকা শাসাচ্ছে 12.5% আমাদের ওপর শিশু শ্রমের অভিযোগ করে ট্যারিফ লাগিয়ে দেবে বলে, যখন আমেরিকার সিআইএর ডিপ স্টেটের ফান্ডিং ভারতবর্ষে আটকানোর জন্য ভারত সরকার এফসিআরএ বিল নিয়ে এসছে, যে আমেরিকা থেকে যে সমস্ত ফান্ডিং পেয়ে ভারতে এনজিও গুলো চলে, এইসব এনজিওকে আমরা বিদেশি ফান্ডিং পেতে দেব না। প্রত্যেকটা ডকুমেন্ট দেখাতে হবে এই টাকা নিয়ে কি করছো, কাকে দিচ্ছ, কোথায় কোথায় আদিবাসী পাড়ায় গিয়ে ধর্মান্তরণ করা হচ্ছে খ্রিস্টানিটিতে। যখন গোটা আমেরিকা দেখবেন ডেমোক্র্যাট এবং রিপাবলিকরা এক হয়ে মিলে গেছে, ইন্ডিয়া কেন এফসিআরএ বিল করছে, নিজেরা একদম ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া, কিন্তু যখনই দেখছে এফসিআরএ বিল আটকে দিচ্ছে ইন্ডিয়া, এফসিআরএ করছে, সিআইএ ডিপ স্টেটের ফান্ডিং আটকে দিচ্ছে, নর্থ ইস্টের আদিবাসী সমাজে ধর্মান্তকরণ আটকে দিচ্ছে ইন্ডিয়া, সঙ্গে সঙ্গে ভাই ভাই হয়ে গেছে ডেমোক্র্যাট আর রিপাবলিক, যদি আমেরিকার খবর দেখে থাকেন তো। এহেন অবস্থায় পিএম মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় অবশ্যই এগুলো থাকবে, এবং কি কি উঠে আসে, কোনো যৌথ বিবৃতি জারি হয় কিনা, ডোনাল্ড ট্রাম্প কোনো উৎপটাং পোস্ট করে কিনা, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। এবার লাস্ট আমি একটা কথাই বলবো, ফ্রান্সের টেকনোলজি কো প্রোডাকশন কো ডেভেলপমেন্টের হেল্প নিয়ে ভারতবর্ষ দ্রুত গতিতে এগোতে চায়। ভারতবর্ষ যে স্পিডে লাস্ট 10 বছরে এগিয়েছে, স্পিড ট্রিপল, 4 গুণ 5 গুণ করতে চায়। আমি জাস্ট রিসার্চ করছিলাম, আপনাদের কটা ডেটা দেখাই। 2015, আচ্ছা মোদিজির কৃতিত্ব দেখাতে হলে 2014 থেকে দেখাতাম, ঠিক আছে, আমরা 10 বছরের তুলনা করি। 26-এর ডেটা এখনো আসেনি তো 16 থেকে দেখাতে পারিনি, 26-এর ডেটা চলে এলে 16 থেকে 26ই দেখাবো। ভারতবর্ষে ইউনিকর্ন কোম্পানি ছিল 10টারও কম। ইউনিকর্ন কোম্পানি, যত বড় বড় কোম্পানি হবে তত তো দেশের ইকোনমি বাড়বে, তত বেশি মানুষ চাকরি পাবে, ঠিক আছে। আমাদের দেশের মানুষজনের একটা ধারণা আছে, আদানি আম্বানির সমস্ত সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে পারলেই হেভি লাভ হবে দেশের, ওই টাকাগুলো আমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবো বোধহয়। ওই কোম্পানিগুলো আদানি আম্বানি টাটা এরা আছে বলে ভারতবর্ষের মানুষ চাকরি পাচ্ছে। ভারতবর্ষের মানুষকে বোঝানো হয়েছে ওরা পুঁজিপতি, ওদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তারপর কি করব?
সবার তো চাকরি চলে যাবে, তারপর আমরা সবাই গরিব হয়ে যাব, তারপর আমরা বলবো সর্বহারার আন্দোলন ইত্যাদি ইত্যাদি। তো আন্দোলনে মানুষকে আনতে গেলে তো আগে মানুষকে সর্বহারা করতে হবে, তো সর্বহারা করতে গেলে কলকারখানাগুলো তুলে দাও, সুন্দর সিস্টেম। যাই হোক, এই মুহূর্তে 125টার ওপর ইউনিকর্ন ভারতবর্ষে 10 বছরে, 10 থেকে 125, এটা ভারতবর্ষের স্পিড, তাই না? হ্যাঁ, সর্বহারা নিয়ে কি ভাবছে কে কি জানি। ধরুন আমাদের কোম্পানি আড্ডা 24/7 কোম্পানি, আমাদের কোম্পানিও সামনের কিছুদিনের মধ্যে আমাদের ইচ্ছে আছে শেয়ার মার্কেটে লিস্টেড হবার, আইপিও লঞ্চ করার। তো আমাদের কোম্পানির যারা ফাউন্ডার, অনিল নাগার স্যার, সৌরভ বানসাল স্যার, ওনারা দুজনে পড়াতেন 10 বছর আগে ম্যাথ এবং রিজনিং, এখন আর পড়ান না, এখন কেবল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট এটাই দেখেন। তো ওনারা দুজনে তো ব্যক্তিগতভাবে কত টাকা তো আমি জানি না, নিশ্চিতভাবে কয়েকশো কোটি টাকার মালিক। এবার ওরা বড় লোক এই বলে বাকিদের হিংসা করা উচিত, না এইভাবে দেখা উচিত যে ওই দুজন মানুষ বিজনেসটাকে দাঁড় করিয়েছে বলে আজকে আড্ডা 24/7-এ প্রায় 2,500 কর্মী কাজ করছে, আমি তার মধ্যে একজন। 2,500টা ফ্যামিলি চলছে, প্রত্যেকের ফ্যামিলিতে 5 জন করে থাকলে প্রায় 12,500 লোকের খাওয়া পড়া চলছে একটা কোম্পানি থেকে, এবং অগণিত স্টুডেন্টের উপকার হচ্ছে। যদি মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এইসব করতে শুরু করে লোকজন, কি হবে? 2,500 মানুষের চাকরি চলে যাবে। সবাই কি নিজের মতো সেট আপ করে ইনস্টিটিউট বানিয়ে নিতে পারবে? পারবে না। সবাই সর্বহারা হবে, তখন সর্বহারা মানুষজন আন্দোলন করতে যাবে। তো সব করে লাভ নেই, শিল্প বাড়াতে হবে দেশে। এবং ভারতবর্ষের র্যাঙ্ক ছিল সারা পৃথিবীতে 81তম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 10 বছর আগে। 10 বছরে আমরা আমাদের র্যাঙ্ক নিয়ে চলে এসেছি সারা পৃথিবীতে 38তম, 81 থেকে 38 সাই করে। ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে, সামনের দিন ইকোনমি ভারতবর্ষের জন্য খুব উজ্জ্বল। আর আমি আপনাদের প্রত্যেককে বলবো, এই ইকোনমিক সুবর্ণ গোল্ডেন টাইম, এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেরও আর্থিক উন্নতি করে নিন। এর জন্য আপনাকে কিছু শিখতে হবে। কি শিখতে হবে? ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনাকে অর্জন করতে হবে, ফাইন্যান্সিয়াল নলেজ পেতে হবে। এবার শেখার ক্ষেত্রে বাধা কি? স্যার বয়স চলে গেছে। তো আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম, এখানে কোনো বয়সের ব্যাপার নেই, 18 থেকে 80 যে কেউ করতে পারবে। স্যার বয়স হয়ে গেছে তো আর টাইম পাই না, এখানে কোনো টাইমের ব্যাপার নেই, রেকর্ডেড কোর্স আপনি আপনার টাইম মতো দেখবেন। স্যার চাকরি ব্যবসায় ব্যস্ত হয়ে গেছি তো আর গিয়ে পড়ার টাইম নেই, যেতে হয় না, অনলাইন কোর্স, ডিস্টেন্সের কোনো ব্যাপার নেই, আপনি আপনার বাড়িতে বসে নিজের ফোনে ক্লাস করবেন। স্যার হিন্দি ইংরাজি তো বুঝি না, বাংলা আপনার মাতৃভাষায় ক্লাস হবে। স্যার অনেক টাকা ফিস তো, অফার দেওয়া হয়েছে, আজকে হয়তো লাস্ট দিন থাকবে অফারের জন্য, আপনাকে জীবনে একবারই 4,499 টাকা খরচ করতে হবে স্টক মার্কেটের একদম বেসিক থেকে একদম যতটা নলেজ আপনার দরকার স্টক মার্কেটে ট্রেড করার জন্য, পুরো নলেজ আপনাকে দেওয়া হবে। আপনি আপনার পড়াশোনায়, আপনার সন্তানের পড়াশোনায় কত টাকা নিজে খরচ করেছেন, এখন খরচ করেন ভেবে দেখুন, তারপরেও ফিনান্সিয়াল লিটারেসিটা হয়নি আপনার। আর 4,499 টাকায় আপনার সারা জীবনের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা হয়ে যাবে। ভালো করে শিখে নিতে পারলে এটা এক এক মাসে আপনি প্রথম দিকেই কামিয়ে নিতে পারবেন, সেটাও অল্প ইনভেস্ট করে স্টক মার্কেটে। এবং কন্টেন্ট স্কিল বাংলার কোনো চিন্তা করতে হবে না। আপনারা দেখেন কিনা জানি না, আমি কিছু কিছু রিভিউ, ফিডব্যাক আমাদের চ্যানেলের পোস্ট সেকশনে দিয়ে দিই। স্কিল বাংলার পরিচিতি হচ্ছে স্কিল বাংলার কন্টেন্টের ফিডব্যাকে। সেবি অথরাইজড টিচার পড়ান, লুসিড সিম্পল এক্সপ্লেনেশনের জন্য 25খানা নর্মাল আলোচনার ক্লাস এক্সট্রা দেওয়া হয়েছে, পুরো কনসেপ্টের ক্লাস ছাড়া। যোগা আর মাইন্ড ম্যানেজমেন্টের কোর্স ফ্রি অফ কস্ট এক্সট্রা কমপ্লিমেন্টারি হিসেবে অ্যাড করা আছে। ক্লাসের পিডিএফও দেওয়া আছে, যেগুলো স্যার দিয়েছেন ছাত্রছাত্রীদের দরকার লাগবে বলে। গোটা স্টক মার্কেট আপনি শিখে নিতে পারবেন। স্টক মার্কেটে নিজে বাড়িতে বসে
বিভিন্ন যে অ্যাপ আছে, অ্যাঞ্জেলো ওয়ান, জেরোধা, গ্রো ইত্যাদি ইত্যাদি অনেক অ্যাপ আছে সেবি অ্যাপ্রুভড, অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে স্টকে কেনা বেচা করতে পারবেন, প্রফিট করতে পারবেন, যদি নলেজটা নিয়ে নেন ঠিকভাবে। আমি বলবো এখনই স্টার্ট করুন, কারণ আপনি জীবনে না অনেক কিছু ভেবেছেন করবেন বলে, করা হয়নি, কারণ কাল করবেন ভেবেছিলেন। তাই একটা কাজ আমার ওপর ভরসা করে আজ করুন, এখন করুন, দেন 3 মাস পর আমাকে বলবেন যে আপনার ডিসিশনটা ঠিক ছিল কিনা। ওকে, এর জন্য কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনার মনে তো কিছু প্রশ্ন থাকবে, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার। যখন আপনি ভিডিওটা দেখছেন 1 সেকেন্ড দেরি না করে আমার টিমকে ফোন করুন 9650 634247, এই নাম্বারে। আপনার মনে যা যা জিজ্ঞাসা আছে আপনি জিজ্ঞাসা করে নিন, দেন আপনি এনরোল করুন। 4499 টাকা লাগবে ওয়ান টাইম, অন্য সময় ভর্তি হতে গেলে 8250 টাকা লাগে। তো সুযোগটাকে ইউজ করুন। ভালো থাকবেন প্রত্যেকে, থ্যাংক ইউ।